আসসালামু আলাইকুম। অনুক্রম ধারার তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। যারা প্রথম এবং দ্বিতীয় লেকচারগুলো দেখেননি তারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিতে পারেন। সো বেসিক্যালি আজকের ক্লাসে আমরা সমান্তর অনুক্রম অথবা ধারা, তারপরে গুণোত্তর অনুক্রম অথবা ধারার সাধারণ পথ কিভাবে বের করতে হয় সেটা শিখব, এবং এই সাধারণ পথকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা সহ মিশন টেস্ট ছাড়াও আরো বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলো এসে থাকে অনুক্রম এবং ধারা থেকে, সেগুলোর আমরা সমাধান কিভাবে করতে হয় আমরা সেটা শিখব। ঠিক আছে, তো চলেন শিখে ফেলা যাক কিভাবে আমরা সমান্তর এবং গুণোত্তর অনুক্রম ও ধারার সাধারণ পথ বের করতে পারি। তো একই রকম আসলে, হ্যাঁ, ধরেন যে আমি যদি বলি সমান্তর অনুক্রম স্ল্যাশ পাবলিক ধারা, এই দুইটা কেন আমি একসাথে লিখলাম, কারণ এই দুইটার সাধারণ পদ আসলে সেম। জাস্ট যদি বললাম না প্লাস মাইনাসের জাস্ট ডিফারেন্স হলে এই অনুক্রমের মধ্যে প্লাস মাইনাস দিয়ে দিলে সেটা ধারায় কনভার্ট হয়ে যায়। আমি আরেকটা জিনিস কি লিখবো, সরি, গুণোত্তর। গুণোত্তর অনুক্রম বা ধারা, এই দুটারও কিন্তু সাধারণ পদ সেম। ঠিক আছে, সো আমরা একটা বের করতে পারলেই আরেকটা আমরা অটোমেটিক্যালি শিখে যাব। গুণোত্তর অনুক্রম একটা বের করতে পারলে গুণোত্তর ধারাটাও আমরা শিখে যাব। তো একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এগুলো কিভাবে হয় একটু বোঝার চেষ্টা করব। একটু বেশি মনোযোগ দিলে পরে এটা খুব ইজিলি বুঝতে পারবেন, আর একবার যদি বুঝতে পারেন তাহলে সবসময় মনে রাখতে পারবেন। আদারওয়াইজ মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না সবসময়। তাছাড়া মুখস্থ করলে দেখা যাবে কি এই সূত্রটা থেকে যে আরো অনেকগুলো সূত্র আমরা বানাতে পারবো নিজে নিজেই চাইলে, বা যেভাবে প্রশ্ন আসুক এই রিলেটেড, সাধারণ পদ রিলেটেড, এটা যে সলভ করার একটা এবিলিটি তৈরি হওয়ার কথা সেটা কিন্তু হবে না, তাই না? মুখস্থ করলে যতটুকু মুখস্থ করবেন তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো দেখেন আমরা একটা সমান্তর অনুক্রম নিলাম, কেমন? অথবা আমরা একটা, আচ্ছা ধরেন সমান্তর অনুক্রমের কথাই যদি বলি, কি নেওয়া যায়? 3, 5, 7, 9, 11 আপ টু এরকম আসছে সংখ্যাগুলো। তাহলে দেখেন তো এটা সমান্তর কিনা। সমান্তরে আমি কি বলেছিলাম যে একটি অনুক্রম সমান্তর হবে কিভাবে, যদি মনে না থাকে তাহলে পূর্বের লেকচারটা দেখে নিতে পারেন। আমি আবারও এখানেও বলছি, পরপর যে কোনো দুই পদের পার্থক্য মানে বিয়োগফল সর্বদা সমান থাকবে। সো আমরা একটু চেক করি পরপর। এই যে 5 আর 7 পরপর আছে, তো 7 থেকে 5 গেলে কত? 2। আবার পরপর যে কোনো একটা নেন, ধরেন 7 আর 9 নিলাম আমি, 9 থেকে 7 গেলে 2। তার মানে পরপর যে কোনো দুই পদের পার্থক্য সর্বদা সমান আছে, তাই না? তো এই অনুক্রমটাকে আমরা কি বলতে পারি? একটা সমান্তর অনুক্রম বলতে পারি। এখন এগুলোর মধ্যে যদি আমি কি দিয়ে দিতাম বলেন তো, প্লাস দিয়ে দিতাম, তাইলেই কিন্তু এটা কি হয়ে যেত? একটা সমান্তর ধারা হয়ে যেত। এবং এই সমান্তর ধারার এই সংখ্যাগুলোকে যদি আমি কি করতাম? বিপরীত করে দিতাম, তাহলে কিন্তু এটা একটা হারমোনিক ধারা হয়ে যেত। তো গত ক্লাসগুলোতে আপনাদের আমি বলছি, তাই না? ওকে, এটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের আজকে আলোচনার বিষয় সাধারণ পদ নির্ণয়। সমান্তর ধারা সাধারণ পদ নির্ণয়, গুণোত্তর ধারা সাধারণ পদ নির্ণয়, সমান্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয়, গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয়। তো এগুলো আমরা শিখব। তো দেখেন এই 3, এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করেন। আমরা যদি 3 কে 3 প্লাস 1 মাইনাস 1 ইন্টু 2 লিখি, এদিকে কারো কোনো আপত্তি আছে? আমি এই 3 কে এভাবে লিখতে পারবো কিনা, কিভাবে লিখলাম বা কেন লিখলাম সেটা পরে বোঝাচ্ছি। আগে আপাতত চিন্তা করেন লেখা যায় কিনা। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 ইন্টু 2 মানে কত? 2, সরি 0 ইন্টু 2 মানে 0, সরি, হ্যাঁ সরি, 0 ইন্টু 2 মানে হচ্ছে 0, 0 প্লাস 3 মানে কত? 3। তাহলে 1 মাইনাস 1 মানে কত? 0, 0 ইন্টু 2 মানে 0, তাই না? তো 0 প্লাস 3 মানে কি? 3। তার মানে আমি অবভিয়াসলি এই 3 কে এইভাবে লিখতে পারি। এবার আসেন এই 5 কে আমি কিভাবে লিখতে পারি? 3 প্লাস 2 মাইনাস 1 ইন্টু, দেওয়া লাগে না আসলে, ব্র্যাকেট মানে ইনটু আছে বোঝা যায়, 2 এরকম লেখা যায় কিনা দেখেন। তো একটু ক্যালকুলেট করি। 2 মাইনাস 1 দ্যাট ইজ 1, 1 প্লাস 2, 1 ইনটু 2, তাহলে কি হচ্ছে এটা বলেন তো? 2, 2 আর 3 কত? 5। সো 5 কে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এবার বলেন 7 কে কিভাবে লিখতে পারি? 3 প্লাস 3 মাইনাস 1 ইনটু 2, তাই না?
3 প্লাস 3 মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই 2, তাহলে কি হবে 3 মাইনাস 1 মানে কত 2, 2 ইন্টু 2 কত হয় 4, 4 আর 3 অ্যাড করলে কত হয় 7। বুঝা গেল? তাহলে 3 কে এভাবে লেখা যায়, 5 কে এভাবে লেখা যায়, 7 কে কিন্তু এভাবে লেখা যায়। তো এবার আসেন একটা জিনিস চিন্তা করেন তো, একটু একটু জাস্ট চিন্তা করেন, আমরা যে প্রতিটা পদ লিখছি সেখানে কিন্তু এইটা এইটা আর এই অংশটা সেম। খেয়াল করলেই, ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন প্রতিটা পদের এই অংশটা কিন্তু সেম, তাই না? প্রতিটা পদের এই অংশটা সেম। তাহলে আপ টু n টার্ম, তাই না? n টার্মটা কি হবে বলেন তো? n টার্মেরও এই অনুক্রমের জন্য n টার্মেরও কি হবে, এই জায়গাটা সেম থাকবে। তাহলে এই পরিবর্তনশীল যে জায়গাটা আছে, দেখেন এখানে 1 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 3 হচ্ছে। তাহলে একটু খেয়াল করেন, মনোযোগ দেন আর একটু চিন্তা করেন, এটা কি প্রথম পদ ছিল না? এখানে কিন্তু 1 আসছে, খেয়াল করেন। এটা কি ছিল দ্বিতীয় পদ, এখানে 2 আসছে। এটা তৃতীয় পদ ছিল, এখানে 3 আসছে। তাহলে n তম পদ হলে এখানে কি হবে n হবে, আর বাকি যা আছে তা কি সেমই থাকবে। আমরা কিন্তু এই অনুক্রমের জন্য n তম পদ বা nth টার্ম যাই বলি না কেন বা সাধারণ পদ পেয়ে গেছি। এই অনুক্রমের জন্য সাধারণ পদ কিন্তু এইটা, এই অনুক্রমের জন্য সাধারণ পদ এইটা। এখন কথা হচ্ছে আমরা তো শুধু এই অনুক্রমের জন্য না, আমরা সকল সমান্তর অনুক্রমের জন্য সাধারণ পদ খুঁজছি। তো এটাকে এই লাইন থেকে এই লাইন লেখা যায়। এখন এটাকে আরেকটু সাজাবো। বুঝে একটা প্রশ্ন বা একটা কথা আমি পূর্বেই বলেছিলাম যে আমি কেন এখানে 3 এবং এখানে 2 দিলাম, তাই না? এইভাবে কেন সাজালাম একটু খেয়াল করেন তো। এই অনুক্রমটার প্রথম পদ কি ছিল? এই 3 ছিল না? এই যে প্রথম পদ, এই অনুক্রমের প্রথম পদ কি ছিল 3, এবং এই যে শুরুতে আমি দেখালাম যে পরপর যেগুলো দুই পদের পার্থক্য কত ছিল 2। তো আমি এই প্রথম পদ এবং এই সাধারণ অন্তর, তাই না, এইটাকে কাজে লাগাই আমি এগুলোকে ভাঙছি। আপনারা বুঝতে পারছেন যে কেন আমি 3 এবং 2 দিয়ে ভাঙলাম? কারণ এই অনুক্রমের জন্য প্রথম পদ 3, সাধারণ অনুপাত সাধারণ অন্তর 2, সাধারণ অন্তর 2, প্রথম পদ 3 এবং সাধারণ অন্তর 2। বোঝা গেল? এই জন্য আমি সবগুলা পদকে এইভাবে ভাঙছি 3 এবং 2 এর সাহায্যে। তো 3 এবং 2 এর সাহায্যে ভাঙাতে গেলে আমি দেখলাম যে আমার মাঝখানে এইভাবে দিতে হয় 1 - 1, 2 - 1, 3 - 1। ওকে, বুঝা গেল? তো দেখেন, যেহেতু প্রত্যেকটা পদে কি আছে 3 প্লাস, তাই না, মানে 3 আছে, যোগাকারে 3 আছে, এবং 3 হচ্ছে আমাদের প্রথম পদ। এখন যে কোনো অনুক্রমের জন্য প্রথম পদ কি হতে পারে? যে কোনো সমান্তর অনুক্রমের জন্য প্রথম পদটা কি হতে পারে? আমরা ধরলাম a, আমরা ধরলাম কি a প্লাস, এখানে কি দেখতে পাচ্ছেন পরিবর্তন হচ্ছে 1 2 3 4 5 6 এরকম করতে করতে n পর্যন্ত। সো n টার্মের জন্য এখানে n হবে -1, যেমন আছে তেমনই থাকবে, -1 যেমন আছে তেমনই থাকবে। এটা কি ছিল আমাদের? এই যে 2 2, এটা কি ছিল বললাম না যে পরপর যে কোনো দুই পদের পার্থক্য ছিল 2, পরপর যে কোনো দুই পদের পার্থক্য ছিল 2। তো এই অনুক্রমের জন্য পার্থক্য হচ্ছে 2, সাধারণ অন্তর বা সাধারণ পার্থক্য যাই বলি না কেন বা সাধারণ বিয়োগফল যেটা বলি না কেন 2। প্রত্যেক অনুক্রমের জন্য তো সমান্তর অনুক্রমের জন্য এরকম একটা সাধারণ অন্তর থাকবে, তাই না? তো সেই সাধারণ অন্তরটাকে যদি আমরা ডি ধরে নিই, এই হচ্ছে আমাদের ডি। আমরা যদি এরকম লিখি, একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন আমি কি করলাম, বলেন তো কি করলাম? বা এরকম বাদ দেন, এখানে এন না দিয়ে না, আপনারা এন না দিয়ে প্রথম পদের জন্য আমি কি করলাম যে এটা এইরকম যে হবে, প্রথম পদটা যে হবে, এটা তো আমার এক্সাম্পল আকারে যে অনুক্রমটা দিলাম তার জন্য প্রথম পদ এটা। এখন যেই কোনো সমান্তর অনুক্রম এখানে থাকতে পারে, তার প্রথম পদ কত হবে সেটা তো আমরা জানি না, সেটাকে আমরা এ ধরে নিলাম। এবং সাধারণ অন্তর কি হবে প্রত্যেক অনুক্রমের জন্য 2 না, যে কোনো কিছু হতে পারে, সেটাকে আমরা ডি ধরে নিলাম। প্রথম পদের ক্ষেত্রে এখানে আমরা এইভাবে ভাঙাতে পারি, এখানে যেভাবে আছে এইভাবে লিখতেছি আমরা, ঠিক আছে? এখানে কি হবে, এই যে এ, এটাকে তো আমরা এ ধরে নিছি, তাই না? 2 - 1 ইন্টু ডি, দেন কি হবে a প্লাস 3 - 1 ইন্টু ডি, কমা আপ টু, এই যে এখানে কি হবে a প্লাস n - 1 ইন্টু ডি। বুঝা গেল ব্যাপারটা? কি বুঝা গেল? জাস্ট সিম্পল। এটা তো চেঞ্জেবল, তাই না? চেঞ্জ করে করতে আমি n পর্যন্ত আসছি।
এগুলা কি ছিল? প্রথম পদ ছিল 3। এখন প্রত্যেক অনুক্রমের জন্য প্রথম পদ আর 3 হবে না, সেই প্রথম পদটাকে আমরা এ ধরে নিলাম। এন্ড প্রত্যেক সমান্তর অনুক্রমের জন্য তো সাধারণ অন্তর 2 হবে না, সেটাকে আমরা ডি ধরে নিলাম, জাস্ট বসায় দিয়েছি, তাই না? এটা কি ছিল আমাদের? জাস্ট জাস্ট একটু একটু চিন্তা করেন যে এটা কি ছিল আমাদের? কি বলছিলাম আমি? এটাকে আমাদের এনতম পদ, তাই না? তাহলে সমান্তর অনুক্রমের এটাই হচ্ছে আমাদের এনতম পদ। এই যে এটাই হচ্ছে আমাদের এনতম পদ অথবা সাধারণ পদ। বুঝা গেল? একটু খেয়াল করেন এই জিনিসটা, দেখেন খুবই সিম্পল। আমি প্রথমে যে কোনো একটা সমান্তর অনুক্রম নিয়ে নিলাম, তারপর এটাকে আমি প্রথম পদ এবং এই সমান্তর অনুক্রমের যে প্রথম পদ আছে এবং যে সাধারণ অন্তর আছে সেটার সাহায্যে ভাঙাইলাম। ভাঙানোর পরে আমি এটার এই অনুক্রমের এন টার্মটা বের করলাম, তাই না? এখন এটার সাহায্যে প্রত্যেক সমান্তর অনুক্রমের প্রথম পদ এবং সাধারণ অন্তরটা সেম হবে না, তাই না? সো প্রথম পদটাকে আমরা ধরে নিলাম এ, আর সাধারণ অন্তরটাকে ধরে নিলাম আমরা ডি, ধরে জাস্ট বসায় দিচ্ছি, আমরা পেয়ে গেলাম আমাদের এনতম পদ। তো কোত্থেকে এটা প্রডিউস হয়েছে? একটা সমান্তর অনুক্রম থেকে প্রডিউস হয়েছে। আমরা এটা বলতে পারবো যে সমান্তর অনুক্রমের এনতম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সিম্পল একটা জিনিস। আমি যদি এবার এটাকে মুছে দেই, তাহলে কি হবে বলেন তো? আমরা একটা ফর্মুলা নিজেরা তৈরি করলাম, সেটা হচ্ছে সমান্তর অনুক্রমের এনতম পদ এ এন। এই যে পূর্বের লেকচারে বলছি এ এন দিয়ে এনতম পদকে প্রকাশ করে। a1 দিয়ে প্রথম পদ, n এর মান 1 হলে প্রথম পদ, তার মানে a1 মানে প্রথম পদ, n এর মান 2 হলে দ্বিতীয় পদ, তার মানে a2 মানে দ্বিতীয় পদ, এরকম, তাই না? আমরা কি পেয়ে গেলাম? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেখানে এই একে আমরা কি কাউন্ট করছিলাম বলেন তো? এই একে আমরা কি কাউন্ট করছিলাম? এই একে আমরা বলছিলাম অনুক্রমের প্রথম পদ, অনুক্রমের প্রথম পদ। আর এই ডি কে আমরা কি কাউন্ট করছিলাম? ডি কে সাধারণ অন্তর। বোঝা গেল? সাধারণ অন্তর। শেষ। আমরা কিন্তু একটা সূত্র বানায় ফেললাম, তাই না? সমান্তর অনুক্রমের এনতম পদ। তো যদি এটা বুঝতে পারেন সমান্তর অনুক্রমের এনতম পদ, তাহলে সমান্তর ধারার এনতম পদও কিন্তু এটাই। সমান্তর ধারার এনতম পদও কিন্তু এটাই। সমান্তর ধারার এনতম পদও কিন্তু এটাই। এনতম পদ মানে কিন্তু সাধারণ পদ। বারবার বলতেছি, এনতম পদ মানে কি? সাধারণ পদ, তাই না? তো ধরেন এ এন এর এই জায়গাতে এন এর মান আমি বললাম কি 4, তাহলে a4 মানে কি? তো চতুর্থ পদ। a4 মানে কি? চতুর্থ পদ। তাহলে a4 এর জায়গাতে আমরা কি বসে দেব? চতুর্থ পদের ভ্যালুটা। ধরেন এখানে আমি বললাম n is equals to 4, n is equals to 4, এই কথার মানে কি? a4 হবে। তাহলে a4 is equals to a plus n এর মান কত হবে? যেহেতু চতুর্থ পদ, n এর মান 4 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই a4 এর জায়গাতে আমরা কি বসাবো বলেন তো? এই a4 এর জায়গাতে আমরা কি বসাবো? a4 এর জায়গাতে আমরা চতুর্থ পদ যেটা আছে অনুক্রমে সেটা বসায় দেব। ধরেন আছে 99, সে 99, তাহলে a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে কি 3d হবে। ওকে, 3d হবে। আপনারা কি বুঝতে পারছেন? এবার a আর d জানা থাকলে আমরা কিন্তু সমান সমান a আর d এর মান বসাই দিলে আমরা কিন্তু সমান সমান 99 পাবো। ওকে, তো এখান থেকে আমরা চাইলে ধরেন এর মান বলে দিল, তাহলে আমরা d এর মান বের করতে পারবো, অথবা d এর মান বলে দিল তাহলে এর মান বের করতে পারবো, তাই না? যাই হোক, আমরা আরো এরকম অনেক সূত্র বের করা শিখবো। তো সিম্পলি এখান থেকে আমরা যেটা শিখলাম, সমান্তর অনুক্রমের এনতম পদ অথবা সমান্তর ধারার এনতম পদ, সেটা কি? an is equals to a plus n minus 1 into b। এই a হচ্ছে কি? যে অনুক্রম দেওয়া থাকবে আপনার কাছে সেই অনুক্রমের প্রথম পদ। আর এই d কি? এই d হচ্ছে আপনার যে অনুক্রম দেওয়া থাকবে বা যে ধারা দেওয়া থাকবে, সমান্তর ধারা দেওয়া থাকবে, সেটার সাধারণ অন্তর। সাধারণ অন্তর কথা কি বোঝা গেল? এই এ আর এর সাথে কিন্তু প্যাচ লাগাই ফেললেন না। এ মানে কি? প্রথম পদ। এ মানে কি? প্রথম পদ লিখে রাখছি আমি। যেমন অনুক্রমের প্রথম পদ, তুমি একইভাবে কিন্তু ধারার ক্ষেত্রেও কি হবে? সমান্তর ধারার প্রথম পদ। আর ডি তো দুইজনের ক্ষেত্রে সাধারণ অন্তর। বোঝা গেল? সেটা আপনারা চাইলে ভিডিওটা পজ করে নোট করে নিতে পারেন। এবার আমরা গুণোত্তর অনুক্রম অথবা গুণোত্তর ধারার কিভাবে সাধারণ পদ বের করতে হয় সেগুলো শিখবো। কথা বোঝা গেল? তো চলেন একটু সেটা বের করা শিখি। তো দেখেন, আমি একটা গুণোত্তর অনুক্রম নেই। একটা গুণোত্তর অনুক্রম আমি যদি কাউন্ট করি সেটা কি হবে বলেন? গুণোত্তর অনুক্রম যদি নিই আমি 3, 6, 12, 24, 48 এরকম আসছে।
এটা যে গুণোত্তর অনুক্রম আপনারা চিনবেন কিভাবে? এটা যে গুণোত্তর অনুক্রম আপনারা চিনবেন বা বুঝবেন কিভাবে চিন্তা করেন তো। আমি কি বলছিলাম, পরপর যে কোনো দুই পদের অনুপাত, দ্যাট ইজ ভাগফল, তাই না? অনুপাত মানে কি? ভাগফল। পরপর যে কোনো দুই পদের ভাগফল যদি একই থাকে, অর্থাৎ সাধারণ অনুপাত থাকে, পরপর যে কোনো দুই পদের অনুপাতটা সমান, তাই না? তার মানে এটা কিন্তু সাধারণ হয়ে গেছে। এখন সাধারণ ব্যাপারটা কি, এগুলো আমি লেকচারে বলছি, পূর্বের লেকচারগুলো থেকে বলছি। তো এটা কি হয়ে গেছে? এখন সাধারণ হয়ে গেছে। তো যাই হোক, অনুক্রমটার মধ্যে যদি সাধারণ অনুপাত থাকে, তার মানে পরপর যে কোনো দুই পদের অনুপাত সমান হতে হবে। ওকে, তবে এই অনুক্রমটাকে আমরা কি বলবো? একটা গুণোত্তর অনুক্রম বলবো। তো দেখেন এটা গুণোত্তর অনুক্রম কিনা। আমি যদি পরপর যে কোনো, আমি ধরেন যে এই দুটাকে কাউন্ট করলাম, সো 24/12 ইজ ইকুয়ালস টু 2। তারপরে ধরেন আমি এই দুটাকে কাউন্ট করলাম, 6/3 ইজ ইকুয়ালস টু 2। ধরেন আমি এই দুটাকে কাউন্ট করলাম, 48/24 ইজ ইকুয়ালস টু 2। তার মানে কি? পরপর যে কোনো দুই পদের অনুপাত সমান। তাহলে সাধারণ অনুপাতটা কত আমাদের? এই যে 2। সাধারণ অনুপাতটা আমাদের কত বলেন তো? 2। সাধারণ অনুপাত কত? 2। ও সরি, এটা মুছে ফেললাম। যাই হোক, আমি আবার লিখছি, এটা লিখে তারপর আপনাদের দেখাচ্ছি যে গুণোত্তর অনুক্রম বা গুণোত্তর ধারার সাধারণ পদ কিভাবে নির্ণয় করা যায়। এই অনুক্রমটা আমি আবার লিখছি, কি ছিল? 3, 6, 12, 24, 48। একই রকম, তাই না? একটু খেয়াল করেন আমাদের টেকনিকটা কি হওয়া উচিত। এই যে 3, এটাই কি আমাদের এ প্রথম পদ, তাই না? অনুক্রমের প্রথম পদ। সো এই যে পরপর যে কোনো দুই পদের অনুপাত কত ছিল? 2। পরপর যে কোনো দুই পদের অনুপাত কত ছিল? 2। যদি খেয়াল করে থাকেন, তার মানে কি? এই 3 এবং 2 এর মাধ্যমে আমাকে প্রত্যেকটা জিনিসকে ভাঙাইতে হবে। হ্যাঁ, কিভাবে এটা করা যায় একটু খেয়াল করেন। আমি যদি বলি 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, দেখেন তো এটা লেখা যায় কিনা, 3 কে এটা লেখা যায় কিনা। কিভাবে লেখা যায়? 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে কত? 2 টু দি পাওয়ার 0। আর 2 টু দি পাওয়ার 0 মানে 1। কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কত? 1। এটা কিন্তু আমি পূর্বের লেকচারে প্রমাণ করে দেখিয়েছি যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 কিভাবে আসলে 1 হয়। তো 2 টু দি পাওয়ার 0 মানে 1। 3 ইন্টু 1 মানে কত? 3। সো এই 3 কে আমি এভাবে লিখতে পারি। দেখেন আমি 3 এবং 2 মানে আমাদের প্রথম পদ এবং সাধারণ অনুপাতের সাহায্যে কিন্তু আমি লিখতে পারছি, তাই না? আবার এই 6 কে কিভাবে লেখা যায় একটু খেয়াল করেন। 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত? 2 থেকে গেলে 1। 2 টু দি পাওয়ার 1 মানে 2। 3 ইন্টু 2 মানে কত? 6। ওকে, সো এটাকে কিভাবে লেখা যায়? 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। কাউন্ট করেন, 3 থেকে 1 গেলে 2। 2 টু দি পাওয়ার 2 মানে 4। 3 ইন্টু 4 দ্যাট ইজ 12। আমরা এখানে কি বলতে পারি? 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাই না? এরকম ভাবে চলবে। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, অলওয়েজ কোন জিনিসটা একই রকম আছে, প্রত্যেক পদে কোন কোন জিনিসগুলো সেম আছে। এখানে 3, এখানে 2, এখানে মাইনাস 1, সব জায়গাতে সেম, সব জায়গাতে এগুলা কমন, তাই না? জাস্ট পরিবর্তনটা হচ্ছে কোথায়? এই যে এই জায়গাটা 1, 2, 3, 4 এই জায়গাতে চেঞ্জ। তো প্রথম পদের জন্য এখানে 1, দ্বিতীয় পদের জন্য এখানে 2, তৃতীয় পদের জন্য এখানে 3, চতুর্থ পদের জন্য এখানে 4। তাহলে n তম পদে এখানে কি হবে বলেন তো? 3 3 এর মতো থাকবে, 2 2 এর মতো আছে, n তম পদের জন্য এই জায়গাতে n হবে -1। আমরা কিন্তু পেয়ে গেলাম এই অনুক্রমের n তম পদ, এই অনুক্রমটার n তম পদ। সো এটা তো একটা স্পেসিফিক, এই যে জিওমেট্রিক সিকোয়েন্সটা দেওয়া আছে এখানে, এটা তো একটা স্পেসিফিক সিকোয়েন্স, জিওমেট্রিক সিকোয়েন্স, তাই না? এখন আমরা কি যেই কোনো জিওমেট্রিক সিকোয়েন্সের nটা আমরা বের করব, তাই না? যেই কোনো গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা n তম পদ বের করব। তো সেই ক্ষেত্রে যে আপনাদের একটু আগেই বলে আসলাম, এই তিনটা কি ছিল আমার অনুক্রমের প্রথম পদ, যেটাকে আমরা a ধরে নিছিলাম। তাহলে a ইনটু, এবার এটা কি 2। দেখেন আমি পূর্বের যে সমান্তর অনুক্রমের যে উদাহরণটা নিয়েছিলাম, ওখানে কিন্তু সাধারণ অন্তরও কিন্তু 2 আসছিল, এখানেও কোইন্সিডেন্সলি এই অনুক্রমের সাধারণ অনুপাত 2 চলে আসছে। তার মানে এই না কিন্তু যে সবগুলোর 2 আসবে, হ্যাঁ, যে কোনো কিছু আসতে পারে। যাই হোক, তো ওখানে আমরা সাধারণ অন্তরটাকে ধরছিলাম d, এখানে আমরা সাধারণ অনুপাতটাকে ধরবো r। কি ধরবো আমরা? r ধরবো। তাহলে r টু দি পাওয়ার 1 মাইনাস 1। ওকে ফাইন। তাহলে এখানে কি হবে? এটা কার জন্য লিখছি আমরা বলেন তো? এটা কিন্তু আমরা যে কোনো গুণোত্তর অনুক্রমের জন্য এরকম হবে, তাই না?
a ইন্টু r টু দি পাওয়ার 2 মাইনাস 1। ওকে, ভালো কথা। তাহলে কি হবে a ইন্টু r টু দি পাওয়ার 3 মাইনাস 1 আপ টু এরকম করতে করতে একটা সময় গিয়ে কি হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? জিনিসটা তো খুব সহজ। হ্যাঁ, a ইন্টু r টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে এটা হচ্ছে প্রথম পদ যেহেতু এখানে 1 আছে, তাই না? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ যেহেতু এখানে 2 আছে, এটা হচ্ছে তৃতীয় পদ যেহেতু এখানে 3 আছে, এটা হচ্ছে আমাদের nতম পদ যেখানে n আছে। এই যে nতম পদটা পাইলাম, এটা কি যে কোনো গুণোত্তর অনুক্রমের জন্য এটা কিন্তু যে কোনো গুণোত্তর অনুক্রমের জন্য আমরা কি বলতে পারি? গুণোত্তর অনুক্রম। এখন গুণোত্তর অনুক্রম শিখছেন না? ধারারটা হচ্ছে একই রকম। গুণোত্তর অনুক্রম বা ধারার nতম পদ বা সাধারণ পদ বোঝা গেল? আমরা কিন্তু আরেকটা সূত্র পেয়ে গেলাম। হ্যাঁ, সেটা কি? গুণোত্তর অনুক্রম বা ধারার জন্য nতম পদ কি হবে? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে a হচ্ছে অনুক্রম যেটা দেওয়া থাকবে আপনাদের প্রশ্নে তার প্রথম পদ, আর r হচ্ছে আপনাদের কোশ্চেনে যে অনুক্রম দেওয়া থাকবে তার সাধারণ অনুপাত। বুঝা গেল? তো যদি উপরে লিখি, আপনারা এগুলো কিন্তু নোট করে নেবেন ঠিকঠাক মতো। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের বেশিরভাগ ওই বইগুলোতে কিন্তু নাই। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন গুণোত্তর ধারার ক্ষেত্রে কি? গুণোত্তর ধারা বা অনুক্রম যেটাই লিখি না কেন, ক্ষেত্রে nতম পদ মানে কিন্তু সাধারণ পদ, বারবার বলতেছি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে a হচ্ছে কি? প্রথম পদ, আর মানে কি? সাধারণ অনুপাত। তাহলে আর কেমনে বের করবেন? ওই যে অনুক্রম দেওয়া থাকবে আপনার কাছে কোশ্চেনে, সেটার পরপর যে কোনো দুই পদের ভাগফল নেবেন, সেটাই কিন্তু আপনার কি হবে? সাধারণ অনুপাত হবে। আমরা কিন্তু আরেকটা ফর্মুলা শিখে গেলাম। ওকে, এইবার আমরা এই দুটাকে ব্যবহার করে কি কি করা যায় আমরা এটা একটু ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে দেখব। আচ্ছা, এর আগে একটা জিনিস একটু শেখায় নেই, একের সাথে লেখা দেই। এটা যেহেতু লিখছি আর এটাও লিখি, সমান্তর ধারা বা অনুক্রমের nতম পদ n is equals to a plus n minus 1 into d। এ হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কেমনে পাবেন? পরপর যে কোনো দুই পদের বিয়োগফল নেবেন, একটা নিলেই হবে, তাই না? সবগুলো তো সেমই আসবে, এবং ভাবি তো দেওয়া থাকবে আপনাদের কাছে, তাই না? ওকে, সেই জিনিসগুলো একটু কি লিখে নেন। এখন এখান থেকে আমরা একটা জিনিস বানাবো। আচ্ছা, এটা এখন বুঝবেন কিনা, এটা এখান থেকে বুঝবেন কিনা, যাই হোক, তাহলে এখান থেকে যদি না বুঝি আমরা পরবর্তীতে একটা প্র্যাকটিসের মাধ্যমে এটা শিখবো না। আপাতত এই দুইটা সূত্র থেকে কোথায় কি আসছে সেই কোশ্চেন গুলো একটু দেখার পরে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটাতে আসবো। হ্যাঁ, এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো, তাহলে মনে হয় বেটার মনে থাকবে। হ্যাঁ, আমরা এবার কিছু এক্সাম্পল দেখবো এই দুইটা সূত্র দিয়ে সলভ করা যায় কিভাবে। ওকে, দেখেন এখানে অনেকগুলো কোশ্চেন আমি লিখলাম, প্রায় 4টার মতো কোশ্চেন লিখলাম, যেগুলো আমরা সূত্রগুলো ব্যবহার করব, করে করব, তাই না? সো প্রথম প্রশ্নটা দেখেন কি আছে, 159 অনুক্রমটির সাধারণ পদ কত? আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি আগে মানে সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম, এটা কিন্তু আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কি করতে পারবেন না? সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না। তো সিম্পল, 5 থেকে 1 গেলে 4, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 9 থেকে 5 বিয়োগ করলেও 4। যেহেতু পরপর যে কোনো দুই পদের বিয়োগফল সেম, তার মানে কি? পরপর যে কোনো দুই পদের বিয়োগফল সেম মানে কি? একটা সাধারণ অন্তর আছে, আর সাধারণ অন্তর থাকা মানে এটা কি? সমান্তর অনুক্রম। আমরা আইডেন্টিফাই করে ফেললাম এটা একটা সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রমের nতম পদ কি ছিল? a plus n minus 1 into d, যেখানে হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অন্তর। তো প্রথম পদটা কত আমার এখানে? প্রথম পদ হচ্ছে আমাদের 1, n তো আমরা জানি না, যেহেতু আমাদের nতম পদ বের করতে, সাধারণ পদ বের করতে বলছে, সো n তো থাকবেই অবভিয়াসলি। আর দেখেন কি বলছে, সাধারণ অন্তরটা কত? 4। সো এই ডির জায়গাতে এখানে আমরা 4 বসাই দিব, ডির জায়গাতে কি বসাই দিব? 4। এবার হিসাব করেন 1 প্লাস কি হবে এটা বলেন তো?
একটু হিসাব যদি করি, আমরা যদি একটু গুণ করে দেই, 4 ইন্টু n কি হবে 4n, 4 ইন্টু -1 -4, তাহলে 4n -4 থেকে +1 গেলে -3, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার 4n - 3। কোথায় আছে এটা? খতে আছে। দিস ইজ দ্য অ্যান্সার 4n - 3। কি খুব ইজি হয়ে গেল না? জাস্ট ফর্মুলাতে বসায় দিছি। প্রথমে আইডেন্টিফাই করছি এটা একটা সমান্তরাল অনুক্রম, সমান্তরাল অনুক্রমের সাধারণ অনুপাত আমরা জানি এটা, সরি সমান্তরাল অনুক্রমের সাধারণ পদ জানি আমরা, এটা যেটা লিখলাম, লিখার পরে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর যেটা আছে বসায় দিছি, পেয়ে গেছি, কাজ শেষ। কাজ কিন্তু খুবই সিম্পল, বললাম না, সূত্রগুলো ভালো করে বুঝলে পরে যে কোনো কোশ্চেন খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। পরে আসেন 2 + 4 + 6 ... এর দশম পদ কত? কতম পদ বের করতে বলছে? দশম পদ। তো একই কথা, আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে, যে এটা কোন ধরনের অনুক্রম। আমি উপরেরটা মুছে দেই, তাই না? উপরেরটা মুছে না দিলে একটু হিজিবিজে লাগবে, বুঝতে কষ্ট হবে। অপশনগুলো মুছে দিতেছি। তো দেখেন কি বলছে, 2 + 4 + 6 .. এর দশম পদ কত? দেখেন আগে আইডেন্টিফাই করবো এটা কোন ধরনের ধারা, সমান্তর নাকি গুণোত্তর। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় দেখেন তো? 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। 6 থেকে 4 বিয়োগ করলে কত হয় দেখেন তো? 2। তার মানে সাধারণ অন্তর আছে। সাধারণ অন্তর থাকা মানে কি? সমান্তর ধারা। সিম্পল কথা, সমান্তর ধারা। কথা বুঝেন? সমান্তর। সমান্তর ধারার n তম পদ কত? an = a + n - 1 * d। তাহলে আমাদের কততম পদ বের করতে বলছে? দশম পদ। দশম পদের জন্য n এর মান কত? 10। কততম পদ বের করতে বলছে? দশম পদ। দশম পদের জন্য n এর মান 10। সিম্পল। a10 = এর মান কত আছে এখানে? প্রথম পদ 2 প্লাস কততম পদ? দশম পদ, তাহলে এর মান 10 -1 ইনটু d এর মান কত? সাধারণ অন্তর কত? 2 ইনটু 2। শেষ। এবার হিসাব করেন, 2 প্লাস 10 থেকে 1 গেলে 9, 9 দোকানে 18, তাহলে 2 + 18 মানে কত? 20। কত সহজ অঙ্ক, তাই না? কত সহজ অঙ্ক। সো এটা হবে 20 হবে কি আমাদের অ্যান্সার। বলেন সহজ কিনা? আমি তো ডিফারেন্ট কোশ্চেন নিলাম, হ্যাঁ খুবই ইজি। হ্যাঁ আমি এটা প্রথমে আইডেন্টিফাই করে নিলাম, এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার n তম পদ হচ্ছে এটা। বলছে দশম পদ বের করতে। দশম পদের জন্য n এর মান আপনারা 10, আপনারা জানেন। প্রথম পদের জন্য n এর মান 1, দ্বিতীয় পদের জন্য n এর মান 2, তৃতীয় পদের জন্য n এর মান 3। দশম পদের জন্য n এর মান 10 হবে, তাই না? n এর মান 10 বসাই দিয়েছে, আর d এর মান তো আপনারা জানেন সাধারণ অন্তর্গত 2। জাস্ট ক্যালকুলেশন করছে, আর কিছুই না। ওকে, খুবই ইজি। হ্যাঁ এগুলো খুবই ইজি। এখান থেকে কোশ্চেন করলে কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন, মানে ভয়ের কিছু নাই। তারপরে আসেন এই যে 135 একটা অনুক্রম, বুঝাই যাচ্ছে কমা যেহেতু আছে। 135 এর কোন পদ 383 হবে? কোন পদ 383 হবে? কোন পদ মানে কি? কততম পদটা 383 হবে, তাই না? আর কততম পদ মানে কিন্তু আমাদের n এর মান বের করা। কততম পদ মানে কি? আমাদের n এর মান বের করা। যেহেতু প্রথম পদের জন্য n এর মান 1, দ্বিতীয় পদের জন্য n এর মান 2, তৃতীয় পদের জন্য n এর মান 3, তার মানে কততম পদের মান হবে 383। এর মানে কি? যে এততম পদে n এর মানটা কত, তাই না? n এর মান যত হবে তততম পদ হবে এটা। বুঝতে পারেন না? কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করেন। বলছে কোন পদ 383 হবে? কোন পদ 383 হবে? তাহলে কি বের করতে হবে আপনাকে? n বের করতে হবে। কি বের করতে হবে? n এর ভ্যালু বের করতে হবে, যে এততম পদ হবে 383। আর এততম পদ মানে কি? n এর ভ্যালু। যেমন প্রথম পদের জন্য n এর মান 1, দ্বিতীয় পদের জন্য n এর মান 2। বারবার একই কথা বলছি। সো প্রথম কাজই হচ্ছে কি? আইডেন্টিফাই করা, এটা সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম। তো 3 থেকে যদি 1 বিয়োগ করি 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তার মানে এটা একটা সমান্তর অনুক্রম। তার মানে এটা একটা সমান্তর অনুক্রম। সো একদম চোখ বুজে লিখে ফেলবেন সমান্তর অনুক্রমের সাধারণ পদের সূত্র। an = a + n - 1 * d। এবার বলেন an এর মান কিন্তু আপনাকে বলে দিছে, an এর মান কিন্তু আপনাকে বলে দিছে। আপনাকে খুঁজতে হবে এই nটা কততম পদ, এই n খুঁজতে হবে। আর এই যে an এর মান কততম পদ হবে 383, তাহলে 383 কিন্তু আমাদের সেই এই an এর মান হয়ে যাবে, তাই না? আমাদের লাগবে শুধু n এর ভ্যালু, তাই না? n এর ভ্যালু জানতে পারলে তো আমরা বলতে পারতাম ধরেন অষ্টম পদ হলো 383, তার মানে কি a8। সো a8 মানে কি? অষ্টম পদের তাকে সে নির্দেশ করছে। a8 মানে কি? অষ্টম পদ কে নির্দেশ করছে। তো a8 এর ভ্যালুটা এই পাশে বসায় দিতাম। এখন যেহেতু an এর মান হচ্ছে আমার 383, আমি এখানে n এর মান বসায় দিব। n এর মান খুঁজে নিব কতম পদের জন্য মান। বুঝা গেল? সো এখানে আমি 383 বসায় দিব। 383 = এর মান কত? এ হচ্ছে আমাদের প্রথম পদ 1 প্লাস n এর ভ্যালু তো আমরা জানি না। n এর ভ্যালু কি আমরা জানি? জানি না। n এর মান বের করব। সাধারণ
অন্তর্গত 2। তাহলে তাহলে দেখেন 383 ইকুয়ালস টু 1 প্লাস 2 ইন্টু n 2n মাইনাস 2, 2 একে 2। বোঝা গেল? এবার আসেন তাহলে কি করা যায় বলেন তো। আমি যদি -2 সাথে +1 করি তাহলে -1 থাকবে। তাহলে 383 ইজ ইকুয়ালস টু 2n - 1। তাহলে এই -1টা এই পাশে আসলে কি হবে? +1 হয়ে যাবে। তাহলে 383 আর একে কি হবে? 384 2n। এবার 2n এর সাথে গুণাকার আছে, তাহলে এই পাশে ভাগ হয়ে চলে আসবে। 384 ভাগ 2 ইজ ইকুয়ালস টু n। তাহলে কত হয় দেখেন, ভাগ করলে কত হয়? 150 দোকানে 300 আর 40 দোকানে 80, 190। তার মানে 192 হবে। 192 হবে। 192 দোকানে কত হয় বলেন তো? এই দেখেন 192 দোকানে 4, দোকানে 18 8, হাতের আছে 1, 2 একে 2 আর একে 3 আছে 380। বুঝা গেল? 192 এর ভ্যালু কত আসছে? 192। বোঝা গেল না গেল না? তার মানে এই অনুক্রমের 192তম পদটা হচ্ছে 383। এই অনুক্রমের 192তম পদটা হচ্ছে 383। তার মানে এখানে n এর ভ্যালুটা কত হবে? 192। 192 আপনার বসায় এখানে n এর ভ্যালু 192 বসায়া এর ভ্যালু 1 আর d এর ভ্যালু 2 বসে n এর ভ্যালু 192 বসে দেখতে পারেন 383 পান কিনা। চেক করতে পারেন, অবভিয়াসলি পাবেন, তাই না? খুবই সহজ প্রশ্ন যে কততম পদ 383, কততম পদ 383, 400 বা এত যাই হবে না কেন, তখনই আমরা কি n এর ভ্যালু বের করতে হবে। বুঝা গেছে? বুঝা গেছে? আর যদি বলে কততম পদ 383 হবে, কততম পদ ধরেন 400 হবে, কততম পদ 200 হবে, সেক্ষেত্রে n এর ভ্যালু বের করতে হবে। আর যদি বলে দশম পদ কত, পঞ্চম পদ কত, ষষ্ঠ পদ কত, 13তম পদ কত, 20তম পদ কত, তার মানে কি এই n এর ভ্যালুটা বের করতে হবে। n এর মান 20 বসায় দিবেন। পজিশনটা যদি বলা থাকে তাহলে ওই পজিশনে পদরা কি আছে ওইটা খুঁজতে হবে। আর যদি ওই পজিশনে কি আছে এটা বলা থাকে তাহলে পজিশন নাম্বারটা কত এটা খুঁজতে হবে। বুঝার চেষ্টা করেন, আমার পয়েন্টটা ধরার চেষ্টা করেন। যদি আপনাকে পজিশনটা বলে দেয়, পজিশন মানে কি, ধরেন দশম, নবম, অষ্টম এরকম পজিশন বলে দেয়, তাহলে ওই পজিশনে যে আছে তারে খুঁজে বের করতে হবে। আর ওই কোন একটা পজিশনে যে আছে তারে দেওয়া থাকে তাহলে ওই পজিশন নাম্বারটা খুঁজে বের করতে হবে। তো ওই পজিশন নাম্বারটা মানে হচ্ছে n এর ভ্যালু। আর যদি n এর ভ্যালুটা বলা থাকে মানে পজিশনটা বলা থাকে তাহলে বের করতে হবে n এর ভ্যালু, মানে ওই পজিশনে কে আছে তারে খুঁজতে হবে। আমি কি বুঝাতে পারলাম আপনাদের? বুঝাতে পারলাম? জাস্ট সিম্পল। বারবার প্রয়োজনে দেখেন ভিডিওটা, প্রয়োজনীয় জায়গাটা রিমাইন্ড করে করে বারবার দেখেন আর এই প্র্যাকটিস গুলো দেখেন বা নিজে কিছু প্র্যাকটিস করেন। খুব ইজি, এগুলো কিন্তু কোনো কঠিন জিনিস না, এগুলা কিন্তু কোনো কঠিন জিনিস না। এরপর আসেন এই যে এটা 1/2, তারপরে হচ্ছে 2/3, 3/4 আপনি এরকম আছে। তো দেখবো আসলে এটা কোন ধরনের অনুক্রম। তো এরকম দেখেই বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারি এটা একটা গুণোত্তর অনুক্রম হতে পারে। সো কেউ যদি চিন্তা করে বা আন্দাজ করে বা সেন্স দিয়ে বুঝতে না পারেন তাহলে সিম্পল, আপনারা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবেন, তৃতীয় পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করবেন, করার পরে বিয়োগফল যদি সেম না হয় তাহলে এটা সমান্তর না, তাই না? তারপর গুণোত্তর কিনা চেক করবেন। সো গুণোত্তর কিনা যদি আমরা চেক করি, এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এর মানে কি 2/3, এই ভাগটাকে গুণ দিলে উল্টায় যাবে, তাহলে 2/1 কি লিখলাম, 2/3 2/1, তার মানে কি 4/3। এবার এটা দেখেন তো 3/4 ভাগ 2/3 সমান সমান কি হবে? 3/4, এই ভাগটা উল্টাই দিলে কি হবে? 3/2। তো কোনো কাটাকাটি যায়? 3/4 2/3, 3/4 2/3। তো 3 3 গুণ করলে 9, গুণ করলে কত হয়? 8 হয়। 4/3 আর 9/4 কি এক? ভাগফলও এক না, বিয়োগফল কি তাহলে এক? বলেন বিয়োগফল কি তাহলে এক? দেখবো তো আমরা 2/3 মাইনাস 1/2, তাহলে 3 দুগুণে 6, 2 4 মাইনাস 3 1/6। ওকে, 3 দুগুণে 6, 4 দিয়ে ভাগ করলে 2 4 3। আবার 3/4 মাইনাস 2/3, 3 4 12, 3 3 থেকে 9 মাইনাস 4
8 1/12। তার মানে এটাও সেম না। তো এটা গুণোত্তর অনুক্রম না, সমান্তর অনুক্রম না, তাহলে কি একটু কষ্ট করা লাগবে, এতটুকুই। গুণোত্তর অনুক্রম না, সমান্তর অনুক্রম না, তাহলে কি সাধারণ পদ নাই? আছে তো। আপনাদের ওই যে প্রথম দুইটা লেকচার যে দিলাম, বলতে দেখতে পারবেন সবগুলো অনুক্রমের কি আছে, অনুক্রম মানে কি সাধারণ পদ থাকতেই হবে, তাই না? সাধারণ পদ থাকতেই হবে। সো আমরা ইজিলি একটু করতে পারতাম যদি সমান্তর বা গুণোত্তরে ফেলতে পারতাম আমরা, বা থাকতো সমান্তর বা গুণোত্তর অনুক্রম দেওয়া থাকতো, তাহলে ওই যে nতম পদের সূত্রে ফেলাইতাম, প্রথম পদ এবং সাধারণ অন্তর বসাই দিলে যা আসে সেটাই হতো, n সহ যেটা আসে সেটাই হতো আমাদের উত্তর। যেহেতু না, একটু কষ্ট করতে হবে, যাই হোক সেই কষ্টটা আমরা করছি, কোনো আপত্তি নেই। একটু খেয়াল করেন, জাস্ট খেয়াল করেন। তো দেখেন একটা সিম্পল জিনিস খেয়াল করেন, হ্যাঁ, এখানে আছে 1, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে 4। দেখেন তো 1, এই 2 আমি কি লিখতে পারি? 1 + 1 লিখতে পারি, ফাইন। এখানে আছে কি 2, এই 3 আমি কি লিখতে পারি? 2 + 1 লিখতে পারি না? এই কথা বলেন, লিখতে পারি কিনা? অবশ্যই পারি। 3, এই 4 রে কি লিখতে পারি? 3 + 1, এরকম আসতেই আছে। তো দেখেন এটা কি আমাদের প্রথম পদ, দেখেন এখানে 1, এখানে 1, এটা কি দ্বিতীয় পদ, এটা আমাদের দ্বিতীয় পদ, এখানে 2, এখানেও 2, এটা কি আমাদের তৃতীয় পদ, এখানে 3, এখানেও 3। তাইলে বলেন n তম পদে এসে কি হবে? n তম পদে এখানে n, এখানে n, আর বাকি যেটা আছে সেটা সেম। এটা তো সব পদের জন্য সেম, সেটা এখানে n তম পদেও থাকে। শেষ, পেয়ে গেলাম তো। প্রথম পদের জন্য কি এখানে 1 আসছে, দ্বিতীয় পদের জন্য এখানে 2 আসে, তৃতীয় পদের জন্য এখানে 3 আসে, তাহলে n তম পদের জন্য এখানে n আসবে, আর প্লাস 1 তো সবগুলোতেই আছে। এটাই কি আমাদের n তম পদ বা সাধারণ পদ। n তম পদ মানে কি সাধারণ পদ। সহজ একটা কোশ্চেন, হ্যাঁ, সেটার অ্যান্সার হবে এটা। এর অ্যান্সার হবে কি এটা। বুঝতে পারলেন না? পারলেন না? ওকে, আমি গুণোত্তর অনুক্রম থেকে আরো দুই একটা জিনিস দেখাচ্ছি, তারপরে এই সাধারণ পদ এবং সাধারণ পদ রিলেটেড প্রবলেম অনেকগুলো বইয়ে আছে, আপনারা সলভ করবেন, দেখবেন খুব ইজিলি পেরে যাচ্ছেন। হ্যাঁ, আমি আবার একটা কথা বলি, যদি পজিশনটা বলা থাকে কততম পজিশন, এটা হচ্ছে n এর ভ্যালু, an = a + n - 1 * d। তো এই n এর ভ্যালুটা হচ্ছে পজিশন, কততম পজিশন ওইটা। আর যদি মানে বলা থাকে যে এততম পজিশন মানে দশম অবস্থায় আছে, বা দশম পদ বা নবম পদ, তার মানে n এর ভ্যালু 9, n এর ভ্যালু 10। আর যদি বলে যে কততম পদ 400, তার মানে কি, মানে 400 কোন একটা পজিশনে আছে, এখন কত নাম্বার পজিশনে আছে তারে খুঁজে বের করো, তার মানে n এর ভ্যালুটা খুঁজতে হবে। আর যদি বলি দশম পদ কত, নবম পদ কত, তার মানে কি পজিশন নাম্বারটা বলা আছে, এখন ওই পজিশনে কে আছে তাকে খুঁজে বের করতে হবে, তার মানে an কে খুঁজতে হবে। আবার বলতেছে an কে খুঁজতে হবে। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু বারবারে বলতেছি। হ্যাঁ, অনেকে প্যাচ লাগায় ফেলে, কোশ্চেন ধরতে পারে না। সিম্পল একটা জিনিস কোশ্চেন ধরতে পারে, সো প্র্যাকটিস করে মনে থাকবে। এবার আমি গুণোত্তর অনুক্রম থেকে কিছু কোশ্চেন বা গুণোত্তর ধারা থেকে কিছু কোশ্চেন দেখাচ্ছি আপনাদেরকে, কেমন? তো দেখেন এখানে আবার আমি গুণোত্তর অনুক্রমের কিছু, যেহেতু বললি দিছি গুণোত্তর অনুক্রম, সো চেকিং এর কিছু নাই আসলে। তারপরে যখন পরীক্ষা হলে দেখবেন অনুক্রম গুলো চেক করে নেবেন, অনুক্রম হোক ধারা হোক চেক করে নেবেন, সমান্তর নাকি গুণোত্তর নাকি কোনোটার মধ্যেই পড়েন, চেক করে নেবেন। হ্যাঁ, তো দেখেন প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্নটা হচ্ছে একটু মার্ক করে নিই কোশ্চেন। প্রথম প্রশ্নটা হচ্ছে কি 1/√5 - 1 √5 এর 1/√5 - 1 √5 অনুক্রমটির সাধারণ অনুপাত। একদম একদম স্পেসিফিক করে দিছে, কোশ্চেনই বলে দিছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে কি, এটা একটা গুণোত্তর অনুক্রম। তো সাধারণ অনুপাত আমরা কেমনে বের করি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, মানে পরপর যে কোনো দুই পদের অনুপাত আর কি, সিম্পল। সো দ্বিতীয় পদ হচ্ছে -1 / 1/√5, তাহলে মাইনাস সামনে থাকবে, এই 1 যদি লিখি, এই ভাগটাকে যদি আমি গুণ দেই, √5 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, দ্যাট ইজ -√5। জাস্ট সিম্পল ক্যালকুলেশন। ওকে, আমাদের উত্তর হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছেন, এই ক্যালকুলেশনটা আসলে খুব সহজ, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেল এটা। ওকে, এটা মুছে দেই, এটা মুছে দিচ্ছি। তারপরে দেখেন কি বলছে, দেখেন যে একটু আগেও বললাম আমি কথাগুলো, দেখেন 2 + 4 + 8 + 16 + ... ধারাটির সপ্তম পদ কত। দেখেন পজিশন বলা আছে, সপ্তম পদ কত, তাহলে পজিশন বলা আছে, পজিশন নাম্বারটা বলা আছে, পজিশন নাম্বার বলা আছে, পজিশন কততে আছে, 7-এ আছে। এখন এই সেই 7-এ কে আছে তারে খুঁজতে হবে, কে আছে মানে কি an এর মান খুঁজতে হবে, কে আছে মানে কি an কে খুঁজতে হবে। তো এটাকে কোন ধারা
বের করবো আমরা, সমান্তর নাকি গুণোত্তর? যেহেতু আমি বললাম গুণোত্তরের কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি, তারপর এটা গুণোত্তরই হবে। সো দেখেন 4/2 ইজ ইকুয়ালস টু 2, 8/4 ইজ ইকুয়ালস টু 2। ওকে, তাহলে আমরা জানি গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, আর এটা হচ্ছে কি সাধারণ অনুপাত, মানে এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। ফাইন, আমরা কি জানি গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা কি জানি? সাধারণ পদ a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। যেহেতু পজিশন নাম্বার বলা আছে, এখন এই পজিশনে কে অবস্থান করতেছে, বিলং করতেছে, তারে খুঁজতে হবে, তার মানে n খুঁজতে হবে। এই পজিশনে কে আছে তাকে খুঁজতে হবে, তার মানে কি n কে খুঁজতে হবে। পজিশন স্পষ্ট বলা আছে 7, তো পজিশন 7 এর জন্য n এর মান কত? 7। আর এই অনুক্রমের জন্য এর মান কত? 2। আর এর মানও কত? কোইন্সিডেন্স 2। n এর মান কত? 7, যেহেতু সপ্তম পদ -1, তাহলে 2 ইনটু 2 টু দি পাওয়ার 7 - 1 মানে 6, 2 ইনটু 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। 64 না, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 46। ওকে, 64 ইনটু 2 মানে কত? 128। সো দেখেন অ্যানসার হচ্ছে ক। খুবই সিম্পল। এখনো যদি বুঝতে না পারেন, একটু আগে যে কথাটা বললাম যে প্যাচ লাগাই ফেলেন, এ এন বের করব নাকি এন বের করব। সপ্তম পদ পজিশন বলা আছে, তাহলে সপ্তম পদে বা এই পজিশনে কে আছে তাকে যখন খুঁজবো, তার মানে এন কে খুঁজবো। সপ্তম পজিশনে কে আছে তাকে যখন খুঁজবো, তার মানে এন কে খুঁজবো। ঠিক আছে, এই জন্য আমি সিমিলার একটা কোশ্চেন রাখছি। দেখেন এখানে কি বলছে, 2 + 4 + 8 এর কততম পদ? 512। কততম পদ? 512। তার মানে এবার কততম পদ? 512। তার মানে এমন একটা পদ আছে যেটার মধ্যে 512 আছে। এখন এই পজিশনটা কত এটা আমরা জানি না। কততম পদ? 512 বলছে, কততম পদ। তার মানে এখন আমরা পজিশন জানি না, পজিশন আমরা জানি না। পজিশন জানি না মানে কি? এন এর ভ্যালু বের করতে হবে। এখন কিন্তু এ এন দেওয়া আছে 512, এটা কিন্তু এ এন এর ভ্যালু, তাই না? 512 দেওয়া আছে, কততম পদ বের করতে বলছে। এখন আমরা পজিশন জানি না, কিন্তু পজিশনে যেই জিনিসটা আছে এটা আমরা জানি 512। তাহলে সিম্পল, এটাও কি একটা গুণোত্তর ধারা, ওই যে এখানে তো বের করাই আছে সবকিছু। তাহলে an ইজ ইকুয়ালস টু n টু দি পাওয়ার n মাইনাস 1। এবার বলেন an এর মান কত? 512। পজিশনে কি আছে সেটা বলা আছে, কিন্তু পজিশন নাম্বারটা বলা নাই। এর মান কত জানি আমরা? 2। এর মান কত জানি আমরা? 2। আর এর মান কত? 2। এই যে দেখেন n এর মান আমরা জানি না, n এর মান আমরা জানি না। ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে আমরা কি করব বলেন তো? আমরা কি করব, এই যে 2 এখানে গুণাকার আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে 512 ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1, টু দি পাওয়ার n মাইনাস 1। আমি উপরে লিখছি, একটু উপরে খেয়াল করেন, একটু উপরে খেয়াল করেন। এটা মুছে দিই আমি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি, একটু উপরে খেয়াল করেন কষ্ট করে। কি আছে জিনিসটা? 512 ভাগ 2। 512 যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 256 হয় মেবি, তাই না? 6 দোকানে 250, 500, হ্যাঁ 256। 256 ইজ ইকুয়ালস টু দি পাওয়ার n মাইনাস 1। এইবার এই n এর ভ্যালু বের করতে গেলে আমরা একটা সূচকের সূত্র জানি, এটা দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু এটা দি পাওয়ার y। দুই পাশে বেস সেম হলে দুই পাশে বেস সেম হলে দুইটা পাওয়ার কি হয়? ইকুয়াল হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে কি বেস 2, আমরা এখানেও বেস 2 দিয়ে কিছু একটা করার চেষ্টা করব। টু টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, টু টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, টু টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, টু টু দি পাওয়ার 8। দেখেন টু টু দি পাওয়ার 8 দিয়ে দেখেন 256 পাবেন, টু টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই বেস বেস মিলে গেছে, কাটা। তাহলে এখানে পাওয়ার ইকুয়ালস টু এখানকার পাওয়ার, তাহলে n ইজ ইকুয়ালস টু কি -1 এর পাশে আসলে +1 হয়ে যাবে, ইকুয়ালস টু 9। তার মানে এই ধারাটার নবম পদ হচ্ছে 512। এই ধারাটার নবম পদ 512, বুঝা গেল? n এর ভ্যালু আমরা বের করলাম, মানে নবম পজিশনে 512 আছে। অ্যানসার হবে আমাদের 9, অ্যানসার হবে 9। খুবই ইজি, তাই না? বুঝা গেল? তো সাধারণ পদ, গুণোত্তর ধারা, গুণোত্তর অনুক্রম, সমান্তর ধারা, সমান্তর অনুক্রমের সাধারণ পদ রিলেটেড যে কোনো ম্যাথ আশা করি আপনারা ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, খুব সহজ ব্যাপারটা। তাছাড়াও তো বই তো আছে, অনেক প্রবলেম আছে বইয়ে, এগুলো সলভ করেন, আশা করি খুব ইজিলি পারবেন। আমি নেক্সট ক্লাসে এই দুইটা সূত্র থেকে আরো কিছু সূত্র আমি বানাবো এবং সেই রিলেটেড কিছু প্র্যাকটিস আবার দেখাবো। আল্লাহ হাফেজ।